চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের একটা প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে। তিস্তা প্রকল্পে চীনের সাহায্য সহযোগিতার কথা এসেছে এবং 2028 সাল পর্যন্ত কোটা শুল্ক সুবিধার একটা প্রতিশ্রুতিও পাওয়া গেছে। তো কেউ কেউ বলছেন যে এই যত কিছু প্রতিশ্রুতি বা এই যা কিছু এসেছে সবই হচ্ছে আগের সরকারের কূটনীতির ফসল, কেউ কেউ বলছেন, এবং সেই ধারাবাহিকতাতে। এবং শুল্ক এবং কোটা মুক্ত সেটা আমি নিজেই প্রতিবেদন করেছিলাম যে চীনে আসলে অনেকদিন ধরেই ছিল। আপনারা এই ব্যাপারে কি বলবেন এবং চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি কি মোটা দাগে? আপনি কি জানেন যে আগের সরকারের প্রধান যিনি, ওনার শেষ রাষ্ট্রীয় সফরটা ছিল চীনে এবং সেখানে উনি বিটার এক্সপিরিয়েন্স ছিল। কি এক্সপিরিয়েন্স ছিল আমি জানি না, তবে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি উনি পেয়েছিলেন মাত্র $16 মিলিয়ন। তো সেখান থেকে তো এটা তো একটা উন্নতি হয়েছে। 16 মিলিয়নের জায়গায় 2.1 বিলিয়ন আই থিঙ্ক ইজ এ বিগার ফিগার। আপনারা সবাই এটা মানে অঙ্ক হিসেবেও এটা বিগার ফিগার। আর আমরা তো মনে করি যে এই সফরটার রাজনৈতিক তাৎপর্যও আছে। আর পাশাপাশি অন্যতম বড় একটা বিষয় ছিল আপনার কিছু কেউ আমরা তিস্তাটাকে খুব বেশি হাইলাইট করার চেষ্টা করতেছি, বিকজ তিস্তাটাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আমাদের আগের সরকারও তিস্তাটাকে নিয়ে রাজনীতি করেছে। তিস্তাটাকে তিস্তার জন্য তিস্তার পানি বাংলাদেশের মানুষের ন্যায্য হিস্সা। পানি নিয়ে ভারতের সাথে দর কষাকষি না করে তিস্তাকে একটা রাজনৈতিক টুল হিসাবে ভারতের জন্য ভারতকে ওটা ব্যবহার করেছে। আমাদের নিজেদের সরকারই এই কাজটা করেছে। কখনো বলেছে যে এই তিস্তার জন্য একটা প্রকল্প নেব, এটা চীনকে দেবো, কখনো বলেছে ভারতকে দেবো, তার রাজনৈতিক সুবিধার জন্য যখন যাকে দেবে বলে মনে করেছে এটা দিয়েছে। কিন্তু এই সফরে পানির সমস্যা নিয়ে যে আলোচনাটা হয়েছে সেখানে তিস্তা একটা ক্ষুদ্র অংশ ছিল মাত্র। বাংলাদেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি যতগুলি আছে না, শুধু অভিন্ন না, অভিন্ন নদী তো 54টা, কিন্তু বাংলাদেশের নদীর সংখ্যা তো 300টা। আপনার নদী, শাখা নদী, উপনদী যদি বলেন আপনি, সবগুলো নদীর পানি বন্টনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা মাস্টার প্ল্যান চাওয়া হয়েছে, বিকজ আপনার আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের নদ নদীর যে সমস্যাগুলো আছে, চীনও কিন্তু একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তাদের কারিগরি দক্ষতার কারণে তাদের পানি ব্যবস্থাপনাটাকে একটা উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছে। বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি মনে করেছেন যে চীনের এই অভিজ্ঞতাটা যদি বাংলাদেশ কাজে লাগায়, তাহলে বাংলাদেশের যে পানি ব্যবস্থাপনাটা যদি উন্নত করা যায়, তাহলে বাংলাদেশ সামগ্রিকভাবে লাভবান হবে, এমনকি ভারতও লাভবান হবে। ভারতও লাভবান হবে এই অর্থে যে আপনি জানেন গত বছর বাংলাদেশে 6টা বন্যা হয়েছে, এবং বন্যার পানি তো আসলে সীমানার পিলার চিনে না। বন্যার পানি আসলে যখন বন্যার জল আসে তখন আসলে সব ভারতও ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়। এই পানি যদি বাংলাদেশ এই পানিটা দ্রুত সমুদ্রে ড্রেন আউট করে দিতে পারে, তাহলে ভারতেও কিন্তু দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হয়। তো উনি এই কথাটাই বলেছেন যে এটা বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে পানি ব্যবস্থাপনা নিয়ে। উনি চীনের কাছ থেকে এই সহায়তাটা চেয়েছেন। পাশাপাশি উনি তিস্তা প্রসঙ্গে উনি বলেছেন, যেহেতু তিস্তাকে তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিস্তা তো আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য আসলে একটা কষ্টের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন আপনার বর্ষাকাল হয়, তিস্তার দুকুল প্লাবিত হয়ে আমাদের অনেক এলাকা ভেসে যায়, তখন ভারতও তার এই পানিগুলো ছেড়ে দেয়, গজলডোবা বাঁধটা খুলে দেয়। আবার যখন শীতকাল আসে তখন তিস্তার দুকুল শুকিয়ে যায়। সো তিস্তা তো একটা বাস্তবতা। বাংলাদেশকে তো এই বাস্তবতাটা মেনে নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। পাশাপাশি অন্যান্য নদীর কথা বলেছেন উনি, কিন্তু আরেকটা খুব সুস্পষ্টভাবে বলেছেন, ঢাকার চারপাশকে ঘিরে যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানিগুলো দূষিত হয়ে গিয়েছে, এবং প্রধান উপদেষ্টা চীনের সহায়তা চেয়েছেন এই পানিগুলো ক্লিয়ার করার ব্যাপারে। পানিগুলো ক্লিয়ার করে ঢাকার চারপাশের যদি আপনার নদীগুলোকে কার্যকর করা যায়, সেটা যে ওয়াটারওয়ের একটা পরিকল্পনা ছিল। একটা শুধু পরিবহন ব্যবস্থা না, পরিবহন ব্যবস্থা, পরিবেশ প্লাস ঢাকার আরও অনেক সমস্যায় কিন্তু আসলে সমাধান হয়ে যাবে ঢাকার চারপাশকে ঘিরে যে নদীগুলো রয়েছে সেগুলোকে যদি কার্যকর করা যায়। উনি কিন্তু সেটাও বলেছেন। তো সবগুলো নদীর ব্যবস্থাপনা নিয়ে কিন্তু সেখানে চীনের সাথে আলাপ হয়েছে, এবং চীনের কাছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চেয়েছেন 50 বছর মেয়াদী। ডক্টর ইউনূস তো উনি তো আর 50 বছর ক্ষমতা থাকবেন না, কিন্তু উনি জানেন যে যদি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা গ্রহণ করা যায় এবং বাংলাদেশের পরবর্তী সরকারগুলো এই পরিকল্পনার ধারাবাহিকতাটা রক্ষা করে, তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এখন
এই তিস্তা নিয়ে বা তিস্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বা তিস্তা নিয়ে রাজনীতি না করে বরঞ্চ আপনার বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এটা নিয়ে আলোচনা করেছেন উনি বাংলাদেশের অভিন্ন স্বার্থে। কিন্তু আমাদের যেহেতু তিস্তা নিয়ে সাম্প্রতিক অতীতে একটা ইতিহাস আছে, তো আমাদের মিডিয়া বা ভারতের মিডিয়া সবাই ঘুরে ফিরে তিস্তাটাকেই নিয়ে আলোচনা হচ্ছেন। আপনারা কিন্তু কুশিয়ারার কথা বলেননি, অথচ গত বছর কিন্তু আপনার আমাদের উত্তর পূর্বাঞ্চলে অনেক আকস্মিক একটা বন্যা হয়েছে, যেখানে সিলেট শহর পুরোটাই প্রায় ডুবে গিয়েছিল। এবং সেই বন্যার কিন্তু একটা বড় কারণ ছিল উজান থেকে নেমে আসা পানি। কিন্তু আমাদের কিন্তু কেউ কিন্তু এখন বলছে না যে ভারতের সাথে আমরা যখন পানি ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা করি, আমরা আমাদের সুরমা বা কুশিয়ারা নদীর পানি নিয়ে কি আলোচনা করেছি কিনা, কারণ এটা নিয়ে আসলে রাজনীতি করার সুযোগ কম। তিস্তাটা নিয়ে রাজনীতি হয়, সেটা নিয়ে কথা সেই কারণে সবার মুখে বারবার তিস্তা আসে, কিন্তু আমাদের দিক থেকে চাওয়াটা ছিল সবগুলো নদীর পানি ব্যবস্থাপনা।